হ্যাঁ স্যার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। আমি রাজীব কুমার দাস, সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়, যশোর সদর, যশোর। আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে পূর্বের ধারাবাহিকতায় অনলাইন ক্লাস নেওয়ার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের গত ক্লাসের পরবর্তী অংশ, অর্থাৎ তোমাদের পূর্ব ক্লাসে নিয়েছিলাম জাবেদা সম্পর্কে। আজ আমি ওই একই অধ্যায়ে কিছু বিষয় আলোচনা করব। সেগুলো হচ্ছে বাট্টার প্রকারভেদ, বাট্টা এবং বাট্টার প্রকারভেদ, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, জাবেদা। ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, জাবেদা সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা এর সব সম্পর্কে জানব এবং গাণিতিক সমস্যা জানব এবং সাধারণ জাবেদার কয়েকটি নিয়ম আজকে আমরা আলোচনা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম, বই এবং ক্যালকুলেটর সাথে রাখো এবং আজকের এই ক্লাসটি সবাই সুন্দরভাবে দেখবে এবং যদি কোনো প্রশ্ন করার থাকে, যদি বুঝতে না পারো, তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে প্রথমে লেখা আছে বাট্টা। বাট্টাটা আসলে কি? আজ আমাদের আজকে আলোচিত অধ্যায় জাবেদা, ষষ্ঠ অধ্যায় ছিলাম। বাট্টা অর্থাৎ ডিসকাউন্ট। বাট্টাটা কি? মনে করো তুমি বাজারে গেলে কিছু সবজি ক্রয় করার জন্য, তুমি সবজি ব্যবসা করো। সেক্ষেত্রে তুমি দেখলে যে সবজি ক্রয় করার ক্ষেত্রে তোমাকে কেজি প্রতি বিক্রয় মূল্য যা আছে তার থেকে কেজি প্রতি 2 টাকা কম দিচ্ছে। এই যে একটি নির্দিষ্ট মূল্য থেকে যে পরিমাণ অর্থ কম নেওয়া হয়, এটাকে বলা হয় ডিসকাউন্ট বা বাট্টা। তাহলে বাট্টা কাকে বলেন? যদি বলি কোনো বস্তুর নির্ধারিত পণ্যের নির্ধারিত মূল্য থেকে যতটুকু মূল্য কম নেওয়া হয় সেটাকে বলা হয় বাট্টা, বা যতটুকু মূল্য কম পরিশোধ করা হয় সেটাকে বলা হয় বাট্টা। বাট্টা কয় প্রকার দেখো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাট্টাকে 2 ভাগে ভাগ করব। একটি কারবারি বাট্টা এবং একটি নগদ বাট্টা। কারবারি বাট্টা কি? দেখো শিক্ষার্থী বন্ধুরা, কারবারি বাট্টা হচ্ছে বিক্রয়কৃত পণ্যের মূল্যের, অর্থাৎ একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে পণ্য আমরা বিক্রয় করব, বিক্রয়কৃত পণ্যের নির্ধারিত মূল্য হচ্ছে যে পরিমাণে মূল্য কম বা ছাড় দেওয়া হয়, ক্রেতার নিকট থেকে কম টাকা নেওয়া হয় বা ক্রেতাকে ছাড় দেওয়া হয়, সেটা হচ্ছে কারবারি বাট্টা বা বিজনেস ডিসকাউন্ট বলা হয়। তাহলে কারবারি বাট্টাটা ক্রেতা এবং বিক্রেতা কেউ হিসাবভুক্ত করে না। এই যে বাট্টাটি কারবারি বাট্টা, এটা ক্রেতা অথবা বিক্রেতা কেউ তাদের ব্যবসায়ের যে নির্দিষ্ট খাতা বা হিসাব সংক্রান্ত বই, সেখানে কেউ হিসাব সংরক্ষণ করেন না। খতিয়ানের ক্ষেত্রেও কারবারি বাট্টা খতিয়ানে লেখা হয় না। যদি আমি উদাহরণের সাহায্যে বলি যে জনাব আদিলকে বা আদিলের নিকট %10 বাট্টায় পণ্য বিক্রয় করা হলো। 10,000 টাকা। এটা মনে করেছিল জানুয়ারি 5 তারিখে 2020 সালে। এই যে একটি লেনদেন দেখছ
জনাব আদিলের নিকট 10% বার্তায় পণ্য বিক্রয় করা হলো 10,000 টাকা। এখন আমি যদি এই লেনদেনটাকে সাধারণ জাবেদা প্রদান করি, সেই ক্ষেত্রে সাধারণ জাবেদার ক্ষেত্রে তোমার ছকে মনে করো তারিখ, এই মনে করো সাধারণ জাবেদার ছক, তারিখ, হিসাব শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা লিখলাম। এখন দেখুন জনাব আদিলের নিকট পণ্য বিক্রয় করা হবে। এখানে জনাব আদিল একজন ব্যক্তির নিকট পণ্য বিক্রয়, নগদ কথা উল্লেখ নাই। যদি নগদ কথা উল্লেখ না থাকে তাহলে সেটা হচ্ছে বাকিতে বিক্রয় হয়েছিল, আমরা বলে এটাকে গণ্য করব। তাহলে বাকিতে বিক্রয় করলে আমাদের জাবেদা দুইটা পক্ষ হচ্ছে কি আসে, দেনাদার হিসাব, বিক্রয় হিসাব। যদি ব্যক্তির নাম থাকে তাহলে দেনাদার হিসাবের জায়গায় আমরা ব্যক্তির নাম লিখব। তাহলে এখানে লিখি আদিল হিসাব, ডেবিট এবং বিক্রয় হিসাব, ক্রেডিট, তারিখ 2020 জানুয়ারি 5। এখন আমি এখানে টাকার পরিমাণ কত লিখব, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো বলা হচ্ছে 10,000 টাকা। এই যে টাকাটা 10,000 টাকার একটি পণ্য বিক্রেতা 10% বার্তায় জনাব আদিলের নিকট বিক্রয় করেছেন। সেক্ষেত্রে আদিল টাকা দিবে কত? আদিল টাকা দিবে 10,000 থেকে 10% বার্তা বাদ দাও, অর্থাৎ 10,000 টাকার 10% করলে 10/100 কাটাকাটি করো, তাহলে 1,000 টাকা ছাড় দিবে। এই 1,000 টাকা বাদ দিয়ে 9,000 টাকা থাকবে। 10,000 টাকা 10% করলে 1,000 টাকা সে বার্তা পাচ্ছে। এই যে বার্তা, এইটাকে বলা হয় কারবারি বার্তা। পণ্য ক্রয় বিক্রয়ের সঙ্গে সঙ্গে যে বার্তাটি সংঘটিত হয়, পণ্য ক্রয় বিক্রয়ের সঙ্গে সঙ্গে যে বার্তা সংঘটিত হয় সেটাকে বলা হয় কারবারি বার্তা। তাহলে কারবারি বার্তাটা আমরা কি করব? কারবারি বার্তা জাবেদায় হিসাব বইতে লিখব না, ক্রেতা বা বিক্রেতা কেউ এটা হিসাব বইতে লিখবে না। তাহলে আমরা লিখবো কোনটা? আমরা লিখব 9,000 টাকা। 9,000 টাকা লিখব ডেবিটে এবং সমপরিমাণ অর্থ ক্রেডিটে লিখব। এখানে তোমার হিসাবের একটি ব্যাখ্যা লিখবে, যেহেতু জনাব আদিলের নিকট বাকিতে বিক্রয় করা হলো, এটা লিখবে। এরপর তোমরা যোগফলটি এখানে যদি আরও কোনো লেনদেন থাকে সবগুলো লেনদেন পরপর বসাবে, তারিখ ওয়াইজ বসানোর পরে তোমরা সবগুলো লেনদেনকে যোগ করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, কারবারি বার্তা কি তোমরা এখানে নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন দেখো নগদ বার্তা সম্পর্কে আমি তোমাদেরকে একটু বলি। নগদ বার্তাটা হচ্ছে কি, মনে করো তুমি একটি পণ্য ক্রয় করেছিলে বিগত কয়েকটি তারিখে পণ্য ক্রয় করেছিলে, অর্থাৎ আমি বাকিতে বিক্রিত পণ্য, যে পণ্য মনে করো আমি বিক্রেতা, বাকিতে যে পণ্যটা বিক্রয় করেছিলাম সেই পণ্যের মূল্য খুব দ্রুত গতিতে কম সময়ের মধ্যে দ্রুত ওই দেনা পাওনাটা নিষ্পত্তি করার জন্য বা তাড়াতাড়ি মূল্য পরিশোধের জন্য ক্রেতার নিকট থেকে যে পরিমাণ অর্থ কম নেই সেটা হচ্ছে নগদ বার্তা। অর্থাৎ একটি পণ্য বিক্রয় করার পর আমি যদি তাকে কিছু টাকা ছাড় দেওয়ার পরে সম্পূর্ণ টাকাটা উঠায় আনি, সেটাকে বলা হয় নগদ বার্তা বা ক্যাশ ডিসকাউন্ট। তাহলে নগদ বার্তাটা কী করে? নগদ বার্তাটা ক্রেতা এবং বিক্রেতা উভয়েই তাদের হিসাব বইয়ে সংরক্ষণ করে। এই নগদ বার্তাটা বিক্রেতার জন্য প্রদত্ত বার্তা বা খরচ, আর ক্রেতার জন্য প্রাপ্ত বার্তা বা আয় বোঝায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণে বার্তা এবং বার্তার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করলাম। এখন দেখো ক্রয় ফেরত বিক্রয় ফেরতের ছক। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে গত ক্লাসে সাধারণ জাবেদার ছক, ক্রয় জাবেদার ছক এবং বিক্রয় জাবেদার ছক দেখিয়েছিলাম, সঙ্গে সঙ্গে গাণিতিক সমস্যার কয়েকটি সমাধান করে দেখিয়েছিলাম। আজ আমি তোমাদের এই দুইটা ছক সম্পর্কে ধারণা দিব এবং কীভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো।
বার্তা সম্পর্কে আমি তোমাদের মুছে দিলাম। ক্রয় ফেরত যাবে না। শিক্ষার্থী বন্ধুরা, ক্রয়কৃত পণ্য, যে পণ্যটা ক্রয় করেছিলাম সেটা যদি নমুনা না হয়, ত্রুটি বা ফরমাইশ অনুযায়ী না হয়, তখন পণ্যটি ফেরত প্রদান করা হয়। এটাকে বলা হয় ক্রয় জাবেদা। এই জাবেদার জন্য একটি নির্দিষ্ট স্তর আছে, সেটা হচ্ছে এখন তারিখ, হিসাব খাত, ডেবিট নোট নাম্বার, সূত্র এবং জাবেদা। তাহলে আমরা প্রথমত এখানে লিখব তারিখ, এরপরে ডেবিট হিসাব খাত। তোমরা নিশ্চয়ই ক্রয় জাবেদা এখানে লিখেছিলে ক্রেডিট হিসাব খাত। সেই ক্ষেত্রে ক্রেডিট হিসাব খাত কেন লিখেছিলে? ক্রয় জাবেদা বাকিতে ক্রয়টি হিসাবভুক্ত করেছিলাম, সেক্ষেত্রে পাওনা হিসাব ছিল ক্রেডিট, এই জন্য আমরা এখানে ক্রেডিট হিসাব খাত লিখেছিলাম। ক্রয়ের উল্টো ক্রয় ফেরত, অর্থাৎ ক্রয়ের যে জাবেদা দিয়েছিলাম তার বিপরীত জাবেদা হচ্ছে ক্রয় ফেরতের ক্ষেত্রে আমরা এখানে তাহলে কি লিখবো? পাওনা হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট লিখব। এবার আমাদের এখানে লিখবো ডেবিট নোট নাম্বার, ডেবিট নোট নম্বর, তারপরে লিখবেন সূত্র, এবং শেষ কলামে আমরা কি লিখব? শেষ কলামে আমরা ক্রয় ফেরত জাবেদার যে জাবেদাটি আছে সেটা লিখব। এখন পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এটা একটি অঙ্কের মাধ্যমে দেখি। মনে করো আমরা একটি লেনদেন লিখে এখানে মনে করো 2020 সালের মার্চ এর 3 তারিখে লেনদেনটি মনে করো রনি স্টোর এর নিকটে মাল নিম্নমানের হয়, মাল নিম্নমানের হওয়ায় 5,000 টাকার পণ্য ফেরত পাঠানো হলো। দেখো 2020 সালের মার্চ 3 তারিখ রনি স্টোর্স এর নিকট মাল নিম্নমানের হওয়ার কারণে 5,000 টাকার পণ্য ফেরত পাঠানো হলো। এই যে ফেরতটা, এটা হচ্ছে তোমার আমি রনি স্টোর্সের নিকট থেকে প্রথমে ক্রয় করেছিলাম, পরে নিম্নমানের হওয়ার কারণে 5,000 টাকার মাল ফেরত পাঠাচ্ছি। এখন শিক্ষার্থী বন্ধুরা একটি বিষয় খেয়াল করবেন, এই 5,000 টাকার মধ্যে কারবারি ভাগটা সংযুক্ত আছে কিনা। যদি এখানে তোমার প্রশ্নে কারবারি ভাগটা পার্সেন্টেজ উল্লেখ করে দেয়, অবশ্যই এখানে থেকে কারবারি ভাগটা বাদ দেব, আর যদি উল্লেখ না করে তাহলে এই টাকাটা আমরা এখানে হিসাবভুক্ত করবো। সেক্ষেত্রে দেখো লিখব 2020 মার্চ 3 ডেবিট হিসাব খাত, অর্থাৎ রনি স্টোর, ইনি রনি স্টোরের কাছ থেকে আমরা প্রথমে ক্রয় করেছিলাম পাওনা কাছ থেকে, তাহলে এখানে আমরা ডেবিট হিসাব খাতে লিখব রনি স্টোর হিসাব। ডেবিট নোট নাম্বার যদি এখানে থাকে, মনে করো ডেবিট নোট নাম্বার 369, তাহলে আমরা এখানে ডেবিট নোট নাম্বার লিখব, আর না থাকলে লিখবো না।
সূত্রে ঘরে ঠিক চিহ্ন দেব। এবার আমাদের এই যে টাকাটি আমি আগে বলেছি কারবারি বাটা থাকলে আমরা এটা বাদ দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের ক্রয় ফেরত জাবেদা। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা বিক্রয় ফেরত জাবেদা সবটি দেখব। নিশ্চয় তোমরা একটু বুঝতে পেরেছ। লেনদেনটা মুছে দিলাম। বিক্রয় ফেরত জাবেদা দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই সফটওয়্যারকে পরিবর্তন করে দিই। বিক্রয় ফেরত জাবেদার ক্ষেত্রে বিক্রয় করলে যে জাবেদা তার বিপরীত জাবেদা আমাদের এখানে আসবে। তাহলে বিপরীত জাবেদা বলতে বাকিতে বিক্রয় করলে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট করি। তাহলে এখানে বিক্রয় ফেরত করলে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট করবো আমরা। তাহলে আমাদের জাবেদা করে লিখব বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এখানে লিখবে ক্রেডিট নোট নাম্বার, ক্রেডিট নোট নম্বর, এবং এখানে লিখবে ক্রেডিট হিসাব খাত। আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে দেনাদার অথবা পাওনাদার জাবেদা যদি ডেবিট হয় এটা ডেবিট হিসাব খাত, যদি ক্রেডিট হয় তাহলে ক্রেডিট হিসাব খাত। তোমরা এভাবে এটা লিখবে। তাহলে এটা তোমাদের বিক্রয় ফেরত জাবেদা তোমরা নিশ্চয়ই লেনদেনের মাধ্যমে করতে পারবে। এখন আমি তোমাদের সাধারণ জাবেদার কয়েকটি নিয়ম সম্পর্কে আলোচনা করব। সাধারণ জাবেদার নিয়ম তোমাদের বইয়ে দেখাও 62 থেকে 65 পৃষ্ঠা পর্যন্ত যে নিয়মগুলো আছে আমি কয়েকটি নিয়ম তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাকিগুলো তোমরা বাসায় অবশ্যই পড়বে এবং যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি অবশ্যই তোমাদের কমেন্টে নক করব। দেখো প্রথমে তোমাদের 1 নম্বর যে নিয়মটা আছে, পণ্য, মাল বা সেট ইত্যাদি নামে কোনো হিসাব হবে না। পণ্য, মাল বা সেট ইত্যাদি নামে কোনো হিসাব হবে না। অর্থাৎ যদি এখন দেখা থাকে একটি লেনদেনে যে মাল ক্রয় করা হলো, মাল ক্রয় 1000 টাকা বা 10,000 টাকা, সেক্ষেত্রে তুমি জাবেদা করবে কি ক্রয় হিসাব ডেবিট, এবং এই যে মাল ক্রয় এখানে নগদ বলা নেই, বাকি বলা নেই, কোনো ব্যক্তির নামও বলা নাই, তার নগদ ধরবো না। যদি কোনো লেনদেনে ব্যক্তির নাম বা ধারে উল্লেখ না থাকে সেই লেনদেনটিকে আমরা নগদে ধরবো, নগদের হিসাব ক্রেডিট। আমি এখানে যে মাল ক্রয় লিখতে পারবো না, মাল ক্রয় লেখা আছে, আমরা মাল ক্রয় হিসাব লিখতে পারবো না, বা পণ্য ক্রয় লেখা থাকলে পণ্য ক্রয় হিসাব লিখতে পারবো না। যদি লেখা থাকে যে চেকের মাধ্যমে পণ্য ক্রয়, তাহলে চেক ক্রয় এরকম লেখা যাবে না, শুধুমাত্র আমরা ক্রয় হিসাব ও বিক্রয় হিসাবটাই এখানে লিখতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মধ্যে 2 নম্বর নিয়ম বলেছে যে পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার নাম যদি উল্লেখ থাকে তাহলে সেটি অবশ্যই ধারে ক্রয় বিক্রয় হয়েছিল বলে গণ্য করতে হবে। ব্যক্তির নাম যদি রাখেন এখানে একটু জনাব সালমানের নিকট বিক্রয়, এই যে বিক্রয়ের ক্ষেত্রে একজন ব্যক্তির নাম উল্লেখ আছে, ব্যক্তির নাম উল্লেখ থাকলে সেটিকে ধারে বিক্রয় বা ধারে ক্রয় ধরতে হবে। তবে যদি ব্যক্তির নামও আছে এবং সঙ্গে নগদ শব্দ বা চেক শব্দ উল্লেখ থাকে, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামের পাশাপাশি নগদ, চেক ইত্যাদি শব্দ যদি উল্লেখ থাকে বা ব্যাংক, সেক্ষেত্রে ওই লেনদেনটিকে ধারে বা বাকিতে হয়েছে বলে ধরা যাবে না বা গণ্য করা যাবে না। দেখো যদি পণ্য 3 নম্বর আইটেম বলেছে, যদি পণ্য ক্রয় বিক্রয় বাকিতে হয়েছে কিন্তু সেখানে কোনো ব্যক্তির নাম উল্লেখ করা নাই বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা নাই, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে ওই বিক্রয়টিকে তুমি বা ক্রয়টিকে তুমি কী ধরবেন? ক্রয় বিক্রয়কে দেনাদার পাওনাদার হিসাবে লিপিবদ্ধ করবেন। বাকিতে ক্রয় হলে পাওনাদার হিসাব, এবং যদি তোমার বাকিতে বিক্রয় হয় দেনাদার হিসাবকে হিসাবভুক্ত করবেন।
4 নম্বর নিয়মে বলেছে ক্রয় ফেরত ও বিক্রয় ফেরত হিসাব যদি হিসাবভুক্ত করতে হয়, অবশ্যই তুমি পূর্বে বাকিতে ক্রয় বিক্রয় হয়েছিল ধরে নিয়ে এটাকে দেনাদার পাওনাদার হিসাবে অন্তর্ভুক্ত করবে। দেখো তোমাদের বইয়ে 5 নম্বর যে ও নম্বর লেনদেন, এখানে বলেছে সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নতুন বা পুরাতন এই শব্দগুলো যদি যুক্ত থাকে তাহলে আমরা জাবেদা করার সময়, সাধারণ জাবেদা করার সময় নতুন পুরাতন শব্দগুলো হিসাবভুক্ত করব না। যদি এমন লেখা থাকে পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, এই ক্ষেত্রে স্থায়ী সম্পদ যন্ত্রপাতি বিক্রয় করছি। যন্ত্রপাতি বিক্রয় করলে কি হয়, নগদ টাকা আসে, তাই নগদান হিসাব ডেবিট। আর বিক্রি করলে সম্পত্তি বিক্রি করলে সম্পত্তির নাম ক্রেডিট করতে হবে। সেই ক্ষেত্রে আমরা পুরাতন যন্ত্রপাতি হিসাব ক্রেডিট করব। এটা কি ঠিক? আমি বলেছি যে স্থায়ী সম্পত্তির সাথে যদি নতুন বা পুরাতন এই শব্দ থাকে তাহলে লেনদেনে আমরা এই যে পুরাতন বা নতুন এই কথাটি লিখতে পারবো না, শুধুমাত্র নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট এটা লিখব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকার আয় বা ব্যয় করে থাকি, যেমন কর্মচারীদের বেতন প্রদান করা হলো বা ভাড়া প্রাপ্তি হলো, ভাড়া প্রদান করা হলো ইত্যাদি। এই যে আয় ব্যয় এগুলো যদি বকেয়া হয় বা অনাদায়ী হয় তাহলে ওই ব্যক্তির নামে বা প্রতিষ্ঠানের নামে, যার কাছ থেকে পাচ্ছি বা যাকে দিচ্ছি, কোনো প্রতিষ্ঠানকে দিচ্ছি বা কোনো প্রতিষ্ঠানকে পাচ্ছি, এইগুলো ব্যক্তির নামে হিসাবভুক্ত করতে পারবো না। যদি মনে করি কর্মচারী জামালকে বেতন প্রদান করা হলো তাহলে জামালের বেতন হিসাব ডেবিট লিখতে পারবো না, শুধু লিখবো বেতন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। যদি বলা হয় সুমনকে চেকে ভাড়া প্রদান করা হলো তাহলে সুমনের চেক হিসাব লিখতে পারবো না, কি লিখবো যে ভাড়া হিসাব ডেবিট এবং চেকে প্রদান করেছিলাম সেই জন্য আমরা ব্যাংক হিসাব ক্রেডিট করব। দেখো 7 নম্বর লেনদেন বলেছে ব্যক্তিগত বা ব্যবসায়ের প্রয়োজনে পণ্য, ব্যক্তিগত ব্যবসা প্রয়োজনে পণ্য ব্যবহার করা বা পণ্য নষ্ট হয়ে গেলে বা পণ্য চুরি হলে বা বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ করা হলে এই সকল ক্ষেত্রে পণ্য সংক্রান্ত কোনো কিছু ঘটলে যাতে প্রতিষ্ঠানের পণ্যের পরিমাণ হ্রাস পায়, যদি প্রতিষ্ঠানের পণ্যের পরিমাণ হ্রাস পায় ওই সকল লেনদেনের ক্ষেত্রে ক্রয় হিসাব ক্রেডিট করব। শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের 7টা নিয়ম সম্পর্কে বললাম, তোমরা বাদবাকি নিয়মগুলো অবশ্যই ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে। তো আজ আর নয়, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।